গ্রেট ক্যারিয়ার ফোরাম আয়োজিত ক্যারিয়ার টকের থার্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমি আনিকা ইবনাথ, আর আমাদের আজকের টপিক ইঞ্জিনিয়ার্স ইন ফিন্যান্স, আ ফ্যাসিনেটিং ব্যাংকিং ক্যারিয়ার। আমি বর্তমানে গ্রেট ক্যারিয়ার ফোরামে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি, আর আজকের আমাদের গেস্ট হিসেবে আছেন মুবিন শোভন ভাই। তিনি 1-1 সিরিজের গ্রেট ক্যারিয়ার ফোরামের ফাউন্ডিং মেম্বার এবং আমাদের এক্স ভাইস প্রেসিডেন্ট। ভাই বর্তমানে বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে এমটিও হিসেবে আছেন। তাহলে ভাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে স্বাগতম আমাদের আজকের ক্যারিয়ার টকে। ভাই আপনার আজকে ক্যারিয়ার টকে এসে আপনার কেমন লাগছে? আসলে ভালো। রুয়েটিয়ানদের সাথে কানেক্টেড থাকতে পারলে তো ভালোই লাগে। আর ছোটখাটো এই যে প্রোগ্রামগুলি হয়, তো এতে মনে হয় যে না, ক্যাম্পাসের সাথে এখনো আছি কোনো একভাবে, ভালো লাগে। ভাই আপনার পরিচয় তো আমরা খুবই সংক্ষেপে দিয়েছি, তো আপনি যদি আপনার পরিচয়টা একবার সবাইকে জানাতেন। আচ্ছা, আমার নাম হচ্ছে আব্দুল মবিন। আমি 2011 সালে গ্লাস সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ভর্তি হই এবং 2016 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো আর আমার সবচেয়ে ভালো পরিচয় যেটা হচ্ছে সেটা হচ্ছে 116024। ভাই আপনি আমরা পরিচয়টা দিলাম যে আপনি বর্তমানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে এমটিও হিসেবে নিযুক্ত আছেন, আর রিসেন্টলি আপনি রূপালী ব্যাংকে, বাংলাদেশ রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে রিকমেন্ডেড হয়েছেন। তো ভাই সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে আসলে দুইটা ডিফারেন্ট জায়গা। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইভেট ব্যাংক, একটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক। তো দুইটার প্রিপারেশন ডিফারেন্ট। যেহেতু আমি চেষ্টা করব আজকে মোর এভার প্রিপারেশন নিয়ে কথা বলার জন্য, কারণ আমি একটু এদিক থেকে একটু কথা বলে নেই। কারণ আমি আজকে মনে করি যারা কিনা অলরেডি এই সেক্টরে আসতে চাচ্ছে বা প্রিপারেশন নিতে চাচ্ছে, তাদের যেন কিছুটা হেল্প হয়, আমি সেই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব। আর হোস্টেল থেকে যে কোয়েশ্চেনটা আসছে যে কেমন, আহ, একটা প্রাইভেট একটা গভর্নমেন্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স। আরসিএফ প্রতিষ্ঠার সময়ে সবচেয়ে মজার এক্সপেরিয়েন্স কি ছিল? আপনারা তো আমাদের আরসিএফ এর ফাউন্ডিং মেম্বার, বলতে গেলে আপনাদের হাতেই আমাদের আরসিএফ এর যাত্রা শুরু। তো সেই সম্পর্কে যদি বলতেন যে যাত্রা শুরু অভিজ্ঞতাটা বা সেই সময়টা কেমন ছিল? আসলে আমার কাছে রুয়েটের বিভিন্ন, আমি ক্লাবের সাথে ছিলাম, প্রতিটা ক্লাবেই থাকার সময় আমি বিভিন্ন মজা করেছি। আমাদের সাথে সে সময় যারা ছিল, আহ আমি হয়তো তুই করে সবসময় তোকে বলি আর কি, ঠিক আছে? জন্য লাইভেও তুই করেই বলছি আর কি। তো যেটা হচ্ছে যে আহ প্রতিটা ক্লাবেই তখন সে সময় যারা ছিল, আমরা আসলে প্রচুর মজা করছি। এবং আমি আমার রুয়েট লাইফটাই আমরা প্রচুর মজা করছি। এই যে গত দুটো শোতে মানে সোহান ভাই, আহ, রাজন ভাই, তো আমি এখনো একটা কথা বলি যে রুয়েটে একটা তো দিক থাকে যে একাডেমিক বিষয়, আমরা পড়বো, পড়া শেষে আমাদের ডিগ্রি নিবো, সেমিস্টার ফাইনাল রেজাল্ট দিবে, কেউ লক খাবে, এইটা একটা রুটিন। বাট কিছু বায়বীয় সম্পর্ক থাকে, সিনিয়র জুনিয়র। তো আমি এইটা এখনো মিস করি। এবং মানে এই জিনিসটা হয়তো যতদিন বেঁচে আছি, আমার ক্যাম্পাসের এই সময়গুলো খুব মিস করবো। বিভিন্ন হলে বিভিন্ন বড় ভাইদের রুমে হানা দিয়ে যে একটা খাবার দাবার খাবার প্রচেষ্টা, তো ভালো। ওভারঅল ক্লাবের এক্সপিরিয়েন্সও ওইটা, মেইনলি আসলে বড় ভাই রিলেটেড সব মজা, এটাই। আহ, আমাদের নর্মালি দেখা যাচ্ছে যে রয়েছে, সত্যি বলতে যেটা যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কন্টিনিউ করার জন্য খুব বেশি স্কোপ নেই। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা যেটা আমরা পাশাপাশি ক্লাবিং করে থাকি, কেউ কেউ খেলায় নিযুক্ত থাকে, তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের লাইফে কতটা বেশি ইফেক্টিভ? আচ্ছা, খুবই ইফেক্টিভ। একটা মানুষ যখন এইচএসসি পাশ করে সে তার ইউনিভার্সিটি লাইফে ঢোকে, এই সময়টা হচ্ছে প্রিপেয়ার্ড হওয়ার। এখন প্রিপেয়ার্ড হওয়ার কয়েকটা দিক আছে। একটা হচ্ছে যে আমার একাডেমিক সাইডটাকে আমি রেডি করব, সেখানে যেন আমার কোনো দুর্বলতা না থাকে। দ্বিতীয় হচ্ছে যেটা বলছিলাম আর কি, কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা হচ্ছে কি, এটা আমি মনে করি খুবই 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 দরকার। কারণ এটা আসলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে। 64টা জেলা থেকে যখন এক একটা ছেলে আসে ক্যাম্পাসে, যখন একটা প্রোগ্রাম হয়, তখন আমি যখন সবার সাথে কথা বলবো,
একটা অনুষ্ঠান হবে সেখানে নিজেকে রিপ্রেজেন্ট করব, সেই শিক্ষাটা না আসলে আর কোথাও থেকে পাওয়া যায় না। তো আমি যখন রুয়েটে পড়তাম তখন ওই এসকেসি স্যার, তখন আর কি একটা ওনার টাইমে খুব সম্ভবত জব ফেয়ার হয়, তো কোনো এক অফিস অফিসিয়ালস এইচআর এর তিনি আর কি তখন একটা সুন্দর কথা বলেছিলেন যে সাবান তো থাকে, সাবানের প্যাকেটও দরকার। তো সবকিছু মিলিয়ে আসলে নিজেকে প্রিপেয়ার করতে হবে। শুধু আমার যোগ্যতা থাকবে সেটা তো ভাইটাল, বাট আমি যদি সেটা রিপ্রেজেন্ট করতে না পারি আলটিমেটলি আমি তার সাথে কানেক্ট করতে পারবো না, তো আমি জবটা পাবো না। তো এই জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা খুবই দরকার, এটা নিজেকে কনফিডেন্ট করে তোলে। ভাই এখন কিছুটা ইনফর্মাল কোশ্চেন করি, তো আমরা জানতাম যে শহীদুল ইসলাম হলে সেলিম হলে ছিলেন, তো জি, আপনার হলের অভিজ্ঞতা নিয়ে যদি কিছু বলতেন। আমার হলের অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ মজার। আমি এখন আমার ৫ জন বন্ধু ছিলাম, আমরা একসাথে ঘুরতাম ম্যাক্সিমাম সময়। এবং তাদের সাথে এই যে বিভিন্ন রাতের বেলা হল থেকে বের হয়ে যাওয়া, সারা রাত রাজশাহীর আহ, সেটা একদম বাস স্ট্যান্ড থেকে হেঁটে শুরু করে সাহেব বাজার হয়ে আবার ক্যাম্পাসে ভোর ৫টায় ফিরে আসা, এই জীবনটা এখন আমার মাঝে মাঝে মনে চায় যে আরেকবার যদি সম্ভব হতো আর কি। আর হলের লাইফের সবচেয়ে মজার আরেকটা অভিজ্ঞতা আছে হলের পিস। বিভিন্ন সময় যদি দু এক পিস সে সময় যদি একটু বন্ধুদের প্লেট থেকে মেরে দেওয়া যেত, সেটা তো একটা মজার অভিজ্ঞতা ছিল আর কি সে সময়। আমরা জানি যে আপনি রুয়েট থেকে ক্লাস সার্ভিস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিএসসি পাশ করে বুয়েটে আপনি এমএসসি করেছেন, তাহলে সে পোস্ট গ্রাজুয়েশন সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই। হ্যাঁ, আমি ভর্তি হয়েছিলাম, বাট আমি সেটা কমপ্লিট করিনি, কারণ আমার আসলে যেহেতু আমার টার্গেট ছিল আমি সেক্টরটা সুইচ করব, এবং মহান আল্লাহ তাআলার রহমতে আমি সেই সুযোগও পেয়ে যাই। তো সেজন্য আমি কমপ্লিটলি করিনি, বাট ডেফিনেটলি বুয়েট ইজ এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। যদি কেউ এখানে এসে তার মাস্টার্স করার প্ল্যানিং করছো, মোস্ট ওয়েলকাম। এখানে খুবই ভালো একটা এনভায়রনমেন্ট পাবে এবং পড়াশোনার খুবই ভালো সুযোগ আছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চ ওয়ার্কও যদি কেউ করতে চায় তার জন্য খুব ভালো ফিল্ড আছে এবং স্যাররা খুবই হেল্পফুল। হ্যাঁ, আমরা জানি যে আপনি মানে ব্যাংকে ঢোকার আগে তার আগে হচ্ছে আপনি বিভিন্ন রকমের কর্পোরেট কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করেছিলেন। তো সেই অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন, তো সেটা এবং এই নতুন অভিজ্ঞতাটা। আচ্ছা, আমি 2016 সালে ক্যাম্পাস থেকে বের হই। তো মহান আল্লাহ তাআলার রহমতে আমি কুরবানি ঈদে, মানে আমি বের হওয়ার ৩-৪ মাস আগে আমি কনফার্মেশন একটা পেয়ে যাই মৌখিকভাবে। এবং এখানে বলে নেওয়া ভালো, আমার জবটা আমি রুয়েট ক্যারিয়ার ফোরামের মাধ্যমে পেয়েছিলাম। মানে আমি তখন অর্গানাইজার ছিলাম, তো সামহাও যে কিনা এমপ্লয়ার ছিল তার সাথে আমার কানেক্ট হতো, সে আমাকে পছন্দ করে এবং রিক্রুট করে নেয়। তো কর্পোরেট জব বা আসলে ইঞ্জিনিয়ারিং এর জবগুলো তো বেসিক্যালি কর্পোরেট বলা যায় না, এটা আসলে টেকনিক্যাল জব। এখানে যার যার টেকনিক্যাল নলেজে সেখানে সে পারফর্ম করবে, যে যত ভালো পারফর্ম করবে সে তত তাড়াতাড়ি তার পজিশন নিয়ে উঠে যাবে উপরে। তো যেটা হচ্ছে যে সিরামিক ক্ষেত্রে যে জবটা হয় এখানে প্রোডাকশন লাইনের, আমি আর&ডি তে কাজ করেছিলাম। আর&ডির কাজটা হচ্ছে সেখানে প্রোডাকশন স্মুথ যাতে থাকে সেখানে বিভিন্ন প্যারামিটার যেগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করা। এবং প্রোডাকশন স্মুথ থাকে হচ্ছে সিরামিক জব, যারা আর&ডি বা প্রোডাকশনে জব করে এটাই তাদের মেইন রেসপন্সিবিলিটি থাকে। দ্বিতীয় যে কোম্পানিতে ছিলাম সেটা ছিল র ম্যাটেরিয়ালস এর। হ্যাঁ, সেখানে হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে তো আসলে সিরামিকের র ম্যাটেরিয়ালস হয় না। তো যেই র ম্যাটেরিয়ালস গুলা বাইরে থেকে আসে সেগুলা বাংলাদেশি যে সকল কোম্পানি আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া, এবং সেখানে কিভাবে মানে তাদের র ম্যাটেরিয়ালস ইউজ করে বেটার একটা প্রোডাক্ট কোয়ালিটি পাওয়া যায়, বেসিক্যালি সে রিলেটেড। এবং সেখানে হচ্ছে মার্কেটিং, এবং মার্কেটিং এর পাশাপাশি টেকনিক্যাল সার্ভিসটাও দেওয়া লাগে। অর্থাৎ আমি তাকে বললাম হ্যাঁ আমারটা ভালো, এবং সে তোমাকে রিপ্লাই দিবে, দেন প্রুভ ইউর সেলফ। সে ফিল্ড ছেড়ে দিবে, প্রোডাকশন লাইন ছেড়ে দিবে, তখন সেই প্রোডাক্টটা নিয়ে আমার আলটিমেট যে ফাইনাল প্রোডাক্ট বের হয় সেটাকে আমার প্রুভ করতে হবে যে না, হ্যাঁ আমার র মেটেরিয়ালসটা দিয়ে আপনি বেটার আউটপুট পাচ্ছেন এবং আপনার জিনিসটা প্রফিটেবল। অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা কোম্পানিকে এটা প্রুভ করতে হয় যে হ্যাঁ আপনি আমারটা দিয়ে ৬ টাকা ইনকাম করবেন, বাকিদেরটা দিয়ে ৪ টাকা বা থেকে ৫ টাকা ইনকাম করবেন। ব্যাপারটা এটাই।
আমাদের কমেন্ট বক্স কোশ্চেন এসেছে, জব লাইফে স্যাটিসফ্যাকশনের সংজ্ঞা আপনার কাছে কি? জব লাইফের স্যাটিসফ্যাকশন আমার কাছে বলতে হয় আমি কয়েকটা জিনিস আর কি ডিফাইন করি। একটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সেটা আমার কাছে প্রথম মনে হয়। কারণ এমন একটা হতে পারে যে হাই স্যালারি, বাট আমি এনভায়রনমেন্টটা আমার জন্য খুব মানে ভালো না, তাহলে সেই জবে করা আসলে পসিবল হয়ে ওঠে না। প্রথম কথা হচ্ছে এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে স্যালারি, আর তারপরে হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করার। এই দুইটা জিনিস আমার মতে ঠিক থাকলে আলটিমেটলি সবই ভালো হয়। আর আমি বেসিক্যালি আরেকটা জিনিস প্রেফার করি, আমি যেটা প্রেফার করি হচ্ছে যে আমি সকল কিছু করেও আমার ফ্যামিলিকে আমার টাইম দেওয়া। এটা আমার খুব মানে পার্সোনাল একটা জায়গা থেকে আমি সেটা চেষ্টা করি। তো যে কোনো জবে যেটাতে আমি মনে করি যে না, এখানে আমি একটা এনভায়রনমেন্টও পাচ্ছি, আমি একটা গুড স্যালারি আছে, পাশাপাশি আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারছি, এটাই এই তিনটা যখন ক্রাইটেরিয়া আমার সাথে ম্যাচ করে যায়, আমি তখন মনে করি যে না, ওকে, আমি তাহলে এটা আমার জন্য বেটার। তো আমরা জানি যে আপনি ক্লাস সিরামিক ইঞ্জিনিয়ারিং থেকে, কিন্তু তার মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে আপনি এখন ফাইনালি ব্যাংকে আছেন। তো এই যে সায়েন্স থেকে কমার্সের যে শিফট করেছেন বা এই যে সুইচটা, তাহলে এইটার যদি এটা সম্পর্কে যদি ছোটখাটো করে কিছু আচ্ছা, বলতেন। বাংলাদেশে এ ধরনের সুইচ অনেক হচ্ছে এখন। আমি যেই ব্যাচে জয়েন করেছি, আমার ব্যাচে প্রায় 12 জন ছাত্র বুয়েটের আছে, এবং বুয়েটের ইলেকট্রিক্যাল থেকে শুরু করে সিভিল বিভিন্ন ডিপার্টমেন্টে আছে এখন। বাংলাদেশের জব সেক্টরে এটা আসলে কি আমি মনে করি পার্সোনাল একটা চয়েস। সবাই তো চায় যে নিজের জায়গায়, বাট অনেকে আছে পছন্দ করে না। তো সে যখন পছন্দটা করে না, সে তখন আদের সুইচ করতে চায়। তো আমার কাছে সে সময় মনে মনে হয়েছিল ব্যাংকিং ক্যারিয়ারটা হয়তো আমার জন্য সুইটেবল। কারণ আমি একটু ওই টাইপের জব পছন্দ করতাম, এটা অনেস্ট। একটু পশ টাইপের লাগে আর কি। যদিও এরকম সেটা না, বাট সিমস টু বেড়ার ওই পাশের ঘাস সবসময় সবুজ লাগে এই টাইপের। তো তখন থেকে আর কি প্রিপারেশন নিতাম। আর আমার খুব মজার বিষয়, আমি রুয়েটে একটা সাবজেক্টে পেয়েছিলাম আমার জীবনে, সেটা ছিল ইকোনমিক্স। অর্থনীতি বিষয়টা তখন আমার খুব মনে হয়েছিল আমি বোধহয় খুব ভালো অর্থনীতি বুঝবো। তো সামনে আমার ইচ্ছা আছে ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কাজ করার, এখানে আরো যাতে নিজের ক্যারিয়ারটা ভালো করতে পারি। আর এখানেই তো থেমে যাওয়া না, সামনে আরো এগিয়ে যেতে হবে। তো চেষ্টা করবো আর কি সেভাবেই ফাইন্যান্সিয়াল সেক্টরে নিজের ক্যারিয়ারটা আরো বেশি ডেভেলপ করার। হ্যাঁ, আমাদের কমেন্ট বক্সে আরেকটি কোশ্চেন এসেছে যে ব্যাংকের ক্ষেত্রে সিজিপিএ কেমন ম্যাটার করে? ব্যাংকের ক্ষেত্রে সিজিপিএ ম্যাটার করে, যেটা হচ্ছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে সিজিপিএ কোনো সমস্যা নাই। এটা রিটার্ন বিলি হবে, রিটার্ন হবে, ভাইবা হবে, দেন ওভারঅল মার্কে সে টিকলে টিকবে, না টিকলে নাই। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়, প্রাইভেট ব্যাংকে খুব সামান্য কিছু মানুষকেই তারা পরীক্ষা দেবার সুযোগ দেয়। এখানে সবচেয়ে খারাপ দিকটা হলো এটাই, যে হয়তো আমার ভালো প্রিপারেশন ছিল, হয়তো আমি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারতাম, কিন্তু আমার একটা সার্টেন লেভেলের নিচে সিজিপিএটা থাকার কারণে আমি সেটা পারছি না। এবং মোস্ট অফ দ্য টাইম সেটা 3 উপরে হলেও যে সে পারবে তারও কোনো গ্যারান্টি থাকে না। সেটা আমি বলবো যে মিনিমাম 3.25 এর উপরে থাকলে এটা একটু ভালো প্রাইভেট ব্যাংকের এমপিও পোস্ট গুলোর জন্য। ভাই, আমাদের আরেকটি কোশ্চেন হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে বর্তমান ইঞ্জিনিয়ারদের চাহিদাটা ঠিক কিরকম, বা ব্যাংকিং সেক্টরে নিজেকে প্রতিষ্ঠা করে নেওয়ার যদি আপনি কোনো শর্টকাট নিনজা টেকনিক বা এই টাইপের কোনো কিছু বলতেন, যে নিজেকে কিভাবে আচ্ছা, প্রস্তুত করলে আমরা এটার উপযোগী হতে পারবো। সেখানে অনেকগুলো কোশ্চেন একসাথে হচ্ছে। প্রথমত আমি বলি আর কি ইঞ্জিনিয়ারদের চাহিদা কেমন। আহ, আমি যে ব্যাচে জয়েন করছি সেখানে আমরা 40 জন আমাদের নিয়েছিল এমপিও তখন। খুব সম্ভবত আমরা 27 জনই ছিলাম আর কি ইঞ্জিনিয়ার। আমরা রুয়েটের ছিলাম 3 জন, বুয়েটের 12 জন, কুয়েটের সম্ভবত 8 জন, আর বাকি হয়তো কিছুটা অন্যান্য ইউনিভার্সিটির এরকম হতে পারে আর কি। তো খুব সুন্দর করে আহ ইঞ্জিনিয়ারদের চাহিদাটা কেমন সেটা যদি বলতে হয়, এভাবে বলতে হয় যে ভাইবা বোর্ডে একটা স্টুডেন্টকে সে ভাইবা বোর্ডে যিনি ছিলেন উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি ইঞ্জিনিয়ারিং পছন্দ করেন কিনা। সে ইঞ্জিনিয়ার না, বাট তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে টেকনিক্যাল ব্যাপারগুলা ইঞ্জিনিয়ারিং এর জিনিসগুলো আপনি পছন্দ করেন কিনা। সে বলছিল না। তো যে কিনা ভাইবা নিচ্ছিলেন সে বলছে আমি তো বেসিক্যালি টেকনিক্যাল বিষয়গুলো ভালোবাসে এরকম একজনকে চাচ্ছিলাম। তো
প্রতি উত্তরে যেটা রিজন ছিল সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরটা এখন অনেক টেকনোলজিক্যাল বেসড হয়ে গেছে। এখন আর হাতে ধরে খাতায় লিখে ওই করার সময় নাই। সবাই টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করে। এখন ব্যাংকিং এর প্রোডাক্ট গুলাও হচ্ছে ওরকম। এবং এই যে ফিনটেক এখন যেটা অনেক মানে হাইপার মার্কেটে, ফিনটেকের বিষয় ফিনান্সিয়াল টেকনোলজি আমরা করোনার সময় খুব ভালো বুঝতে পারছি ফিনান্সিয়াল টেকনোলজিটা কি। তো এই জন্য ওরা চিন্তা করে যে একটা সময় ব্যাংকিং ব্যবস্থা হয়তো আর সেম থাকবে না। তখন টেকনিক্যাল পার্সন যারা যারা ইঞ্জিনিয়ার তারাই হয়তো জিনিসগুলো কোপ আপ করাতে পারবে ওই সিচুয়েশনটার সাথে। এই জন্য তারা অনেক ব্যাংক প্রেফারই করে যে কুয়েট কুয়েট বা আদার যেসব ইঞ্জিনিয়ারিং আছে যে এদের থেকে প্রেফার করে। কেউ কেউ আছে হ্যাঁ তারা চায় কোর ব্যাংকিং লোক বা কোর ম্যানেজমেন্ট ফিনান্স ব্যাংকিং যারা পড়ে আসে তারা। বাট ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা আছে এবং আলটিমেটলি ইঞ্জিনিয়াররাই ভালো করে। হ্যাঁ, আমাদের কমেন্ট বক্সে আরেকটা কোশ্চেন ছিল যে সরকারি চাকরিতে পেনশন বা ভাতা বলে কিছু থাকে, প্রাইভেট সেক্টরে এ জাতীয় কিছু কিংবা লাইফ ইন্স্যুরেন্স টাইপের কোনো সুবিধা আছে কি? প্রাইভেট সেক্টরে পেনশন নেই, আছে এককালীন কিছু টাকা থাকে। প্রাইভেট সেক্টরে সেরকম নেই। প্রাইভেট সেক্টরটা হচ্ছে আমি যদি পয়েন্ট আউট করি প্রাইভেট সেক্টরটা ব্যাংকিং সেক্টরে দেখা যাবে কি ইনিশিয়াল লেভেলে খুব ভালো একটা হেলদি স্যালারি, এটা মানতেই হবে যে সেটা গভর্নমেন্টের চেয়ে অনেক বেশি। কিন্তু গভর্নমেন্টের হচ্ছে যদি চিন্তা করি একটু প্রেশার কম থাকে, যদিও এটা ব্রাঞ্চ ভেদে ভ্যারি করে। আর এক গ্র্যাচুইটি আছে এবং এক সাথে সবচেয়ে মজার যেটা হচ্ছে যে পেনশন আছে। তার জন্য আসলে এখনকার তরুণ সমাজ অনেক বেশি সরকারি চাকরির দিকে ছোটে। আর জব লাইফ বা কর্পোরেট লাইফটাকে আপনি যদি আপনাকে যদি বলা হয় যে ৩ টা শব্দ দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে, তাহলে কি, কি শব্দ আসবে? প্রথম কথায় আসবে প্যাশন। যে জব করছি সেটার প্রতি প্যাশন থাকতে হবে। খুব ভালো আহ, কাজ করার একটা আগ্রহ থাকতে হবে যেটা কিনা প্যাশন থেকে আসে। এবং যা করছি তার মধ্যে হ্যাপিনেস থাকতে হবে যেটা কিনা আমি আগেই বললাম যে আমি কিছু জিনিস সিলেক্ট করে নিয়েছি যে এই কাজগুলো যদি আমি পাই তাহলে আমি হ্যাপি। তো প্যাশন, হ্যাপিনেস আর গ্রিট, যে কোনো চ্যালেঞ্জ উত্তরণের জন্য সেই চেষ্টাটা থাকতে হবে, গ্রিটটা থাকতে হবে যে না আমি এই যে কোনো চ্যালেঞ্জ আসলে আমি পারবো। আর একটি ক্লাব ফাউন্ডিং এর ক্ষেত্রে রয়েছে কি, কি বাধার সম্মুখীন হতে হয় বলে আপনার ধারণা? আসলে রুয়েটে বাধার বলে কোনো কথা নেই, এখানে জাস্ট নিজের চিন্তা ভাবনাটা বিকশিত করতে পারলে হয়। আমাদের ক্যাম্পাসটা অনেক ছোট, এজন্য আমাদের সম্ভাবনাটা অনেক বেশি, কারণ খুব কম সময়ে আমরা অনেক বেশি রিচ করতে পারি। যেটা হচ্ছে যে একটা ক্লাস ফরমেশনের সময় অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় এবং সেখানে আমাদের সময় আমরা যখন চেষ্টা করেছিলাম আমরা সবাইকে নিয়েই আমরা ফার্স্টে নাইম আমাদের সেই সময় ক্যারিয়ার ফোরামে যখন আমরা একসাথে বসেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজন ভাই, সোহান ভাই, আরো যারা ছিল সদস্য সবার সাথেই বসে একটা সিদ্ধান্ত আসে, একটা ফরম্যাট দাঁড় করাই। দেন যথাযথ যে প্রসিডিওর ক্যাম্পাসের যেরকম নিয়ম কানুন সবকিছু মেনে আমরা সেভাবেই কাজে এগিয়ে যাই। এবং আলটিমেটলি খুব বেশি কষ্টের মধ্যে পড়তে হয় বলে আমার মনে হয় না, তবে হ্যাঁ একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে চিন্তা করতে হবে। টু দা পয়েন্ট সবসময় গেলে হয় না, কোনটা থেকে করলে কোনটা হতে পারে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আর ব্যাংকে দেখা যাচ্ছে ব্যাংকিং এর জন্য যে বা ব্যাংকের যে অ্যাডমিশন টেস্ট গুলা সেগুলোর জন্য এখন আমাদের মানে বই থেকে রিসেন্টলি যে ব্যাচ গুলো বের হবে 156 তারপর 156 এই কোয়ারেন্টাইনের টাইমটাতে সবাই কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারে বা কিভাবে করে শুরুটা কিভাবে করা যায়, প্রিপারেশনের শুরু? আচ্ছা আমি যেটা বলবো যারা এখন পাশ করে বের হচ্ছে প্রপার একটা প্ল্যানিং নিয়ে, মানে আমার মতে কি প্ল্যান যদি কারো রেডি থাকে যে আমি জীবনে আসলে কি করতে চাই তাহলে সে 50% তার হয়ে গেছে। এখন শুধু সে এক্সিকিউশন লেভেলে তাকে কাজ করতে হবে। তো আমি যেটা বলবো হুটহাট করে কোথাও যেন আগেই না ঢুকে যায়, যদি ঢোকেও সেখানে যেন হ্যাঁ সব চিন্তা ভাবনা থাকে, কারণ আমরা হয়তো স্বল্প সময়ের জন্য ঢুকতেছি কিন্তু আলটিমেটলি এমন যেন না হয় আমার এই ঢোকার ফলে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার একটা চেঞ্জ সম্ভাবনাও থাকে। এখন যেটা হচ্ছে সরকারি জন্য কেউ যদি প্রিপারেশন নিতে চায়, আমি রুয়েটের অনেক পাপের মধ্যে একটা ভালো কাজ করছি। সেটা হচ্ছে আমি জিআরই ওয়ার্ড অনেক মুখস্থ করছি, আমি জিআরই প্রিপারেশন অনেক good ছিল আমার। আমার মোটামুটি ইংলিশের বেজ আমার খুব ভালো ছিল, এটা মানে আমার নিজের একটা প্রাউডের জায়গা ছিল আর কি।
আমি এইটুকু করে বের হয়েছিলাম। তো যেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা সবসময় দুটো জিনিস দিয়ে খেলে, সেটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ। তবে এটা ভুলে গেলেও চলবে না যে প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস না থাকলে আলটিমেটলি হয় না। অনেকে আছে যে ইঞ্জিনিয়ার হয়েও ব্র্যাগ, মানে আমি তো পারবো, ম্যাথ আমার জন্য, বাট আলটিমেটলি এখন সরকারি জব হোক আর প্রাইভেট জব হোক, ম্যাথের লেভেল অনেক উপরে। আর সবচেয়ে বড় কথা, এখানে লিমিটেড টাইম, প্রেশার হ্যান্ডেলিং এর ব্যাপার। তো সেভাবেই প্রিপারেশন নিতে হবে। তো আমার কথা হচ্ছে, যারা এখন পাশ করে বের হচ্ছে, মোটামুটি নিজের ইংলিশ আর ম্যাথের বেসিকটা একটু চেষ্টা করার, যে ডেভেলপ করার, যার আছে তার তো আছেই। আর যদি কারো মনে হয় যে না, আমার এখানে ডেভেলপমেন্টের আরো জায়গা আছে, তাহলে সেই জায়গাটা নিয়ে কাজ করা। এবং পারলে যত ভালো সম্ভব ভালো ভোকাবুলারি এবং ভালো ইংলিশ রাইটিং এর একটা হ্যাবিট গড়ে তোলা। ভাই, যেটা বলছিলাম যে করোনার কারণে দেখা যাচ্ছে আমাদের বর্তমানে বিভিন্ন জায়গায় ছাঁটাই হচ্ছে বা সার্কুলার গুলো আপাতত বন্ধ রাখা হয়েছে রিক্রুটমেন্টের। তাহলে এটা আমাদের ফিউচারেও কতদূর প্রবলেম ক্রিয়েট করতে পারে? আসলে এটা তো আসলে পুরোটাই অর্থনীতির উপর ডিপেন্ড করে। তবে এদিকে সুখের সংবাদ হচ্ছে, বাংলাদেশের রেগুলেটরি অথরিটি যেসব কোম্পানিগুলোর আছে, যেমন ব্যাংকের আছে, ব্যাংকের রেগুলেটরি বডি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে যাদের রেগুলেটরি বডি আছে, সে সকল কোম্পানি, সেটা প্রাইভেট হলেও কিছুটা সেফ। কিন্তু যেটা কিনা শুধুমাত্র পার্সোনাল কোম্পানি, প্রাইভেট, একদম ফুলি প্রাইভেট, সেগুলোতে কিছুটা এই ধরনের প্রবলেম হয়। যেমন কারেন্টলি অন্য সকল প্রাইভেট কোম্পানিগুলোতে প্রবলেম হলো, ব্যাংকের ক্ষেত্রে ততটা ইফেক্ট পড়ে নাই। এবং ব্যাংকের আমি এতটুকু যারা শুনতেছে এটা বলতে পারি যে মোটামুটি ম্যাক্সিমামেরই যেভাবে চলছিল, স্যালারি ট্যালারি এভরিথিং ইজ ওকে। এবং তারা যেভাবে পে করে যাচ্ছে সেরকমই আছে। তো এদিক থেকে প্রাইভেট ব্যাংক কিছুটা, প্রাইভেট যে গতানুগতিক যে প্রাইভেট কোম্পানিগুলো আছে, সেগুলো হচ্ছে কিছুটা হলেও ভালো। কমেন্ট বক্সে কিছু প্রশ্ন এসেছে, যেমন আচ্ছা, বর্তমানে আপনি যে ব্যাংকে আছেন সেখানে আপনার কাজটি কি? আচ্ছা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। এটা ব্যাংক ডিসাইড করবে আপনাকে কোন ডিপার্টমেন্টটাকে সে দিবে। সেটা হতে পারে কাল্টিভেশন, হতে পারে সেটা হতে পারে ফরেন এক্সচেঞ্জ, সেটা হতে পারে যে নর্মাল আমরা ডিপিএস বা সঞ্চয়পত্রের যে ডিপার্টমেন্ট সেটা, অথবা বিবিডিতে বা ব্রাঞ্চ বিজনেস ডিভিশন যেটা, সেটা ব্যাংকিং কর্তৃপক্ষ ডিসাইড করবে। এবং তারা প্রপার ট্রেনিং দিয়েই আপনাকে, মানে সেটা যোগ্য করে তুলবে। সেখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই যে আমি ইঞ্জিনিয়ারিং, আমি তো কিছু জানি না, আমি কিভাবে যাই সেখানে কন্ট্রিবিউট করব। তারা নিজেদের প্রয়োজনেই আসলে ট্রেনিং দিয়ে সেটার উপযোগী। ডুয়েট লাইফের 4 বছরটাকে যদি একটি জার্নি হিসেবে দেখা হয়, তাহলে এই 4 বছরে নিজেকে স্টেপ বাই স্টেপে কিভাবে সমৃদ্ধ করা যায়? প্রথম কথা হচ্ছে ক্যাম্পাসে এসে আহ, আমি যেটা এখনকার মাঝে মাঝে যেটা দেখি, অনেকে অনেক দিকে আসক্ত হয়ে যায়। আমার মতে ডুয়েট লাইফটা অসাধারণ একটা লাইফ। এবং এখানে এত ক্রেজি কেস, কিছু দুষ্টামি করার সুযোগ আছে পজিটিভলি, সেটা অন্য কোথাও, ভার্সিটির বাইরে আর কোথাও করার সুযোগ নাই। তো আমি সেই জিনিসটাকে বলবো, ভালো কিছু মানুষের সাথে থাকতে, নিজের কিছু ভালো বন্ধু হতে। ভালো বন্ধু হলে আমি মনে করি যে, বন্ধু বান্ধব যদি রাইট ওয়েতে থাকে, তাহলে নিজেরটা 90% ওকে হয়ে যায়। কারণ হার্ভার্ডের এরকম রিসার্চ আছে যে আমি কার সাথে মিশছি, তার বৈশিষ্ট্য আমার উপরেও একটু আসে। তো সেই দিক থেকে আমি বলতে চাই যে একটা ভালো কম্পেনিয়ন থাকতে হবে, ভালো বন্ধু থাকতে হবে, ভালো কিছু ভাইদের সাথে থাকতে হবে, ভালো নিজের প্রয়োজনে নিজের সময় কাটতে হবে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, যখন 60 বছর পার হয়ে যাবে, তখন যেন মনে করার মতো কিছু জিনিস থাকে, অ্যাটলিস্ট নিজের নাতি নাতনিকে বলার জন্য কিছু মুহূর্ত থাকে। সেটা হতে পারে ক্লাবিং করে, অনেকে জীবন সঙ্গিনী চুজ করে, সেটাও হতে পারে। পজিটিভলি যে কোনো ভাবে একটা ভালো সময় কাটানোকে আমি প্রেফার করবো ক্যাম্পাস লাইফে। এবং সবকিছুর শেষে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সেই জায়গাটা যেন ঠিক থাকে। কথা এখানে জিজ্ঞেস করছে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন, আপনার আপনার বন্ধুদের নিয়ে কিছু বলুন। আমরা যতদূর জানি আপনি ক্যাম্পাসে অনেক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আপনার সিজিও ভালো ছিল, প্রাইভেট জব করেছেন, এখন আবার সরকারি ব্যাংকে জব করবেন। আপনার এত সাফল্যের রহস্য কি, আর কত দূর যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, বাট সেটা তো এখন এখানে বলা সম্ভব না। ইনশাল্লাহ
সবার কাছেই দোয়া চাই যেন আরো সামনে যেতে পারি। আর আমার বন্ধুদের নিয়ে কিছু বলতে বললেন মনে হয়। আচ্ছা, বন্ধুদের আমি আমার বন্ধুদের বলতে আমার ব্যাচের আমার সাথে খুব ভালো যাদের ছিল, যে তাসিন ছিল, নাইম, অমিত, তারপরে চন্দন, নাইম, সাব্বির আহমেদ, এদের সাথে বেসিক্যালি আমার খুব ভালো সময় কাটছে। এবং আমরা সেই সময় আমি বেসিক্যালি রুয়েটের সে সময় অনেকগুলো ক্লাবের সাথে অ্যাড ছিলাম। আমার রুয়েটের ক্লাবিং শুরু হয় সমানুপাতিক দিয়ে। আমি জানি না এখন সেটা কিরকম আছে। আমি সমানুপাতিক দিয়েই আমি আমার ক্লাব ক্যারিয়ার শুরু করি রুয়েটে। এবং পরবর্তীতে আমি ক্যারিয়ার ফোরামের তো কো ফাউন্ডার ছিলাম, এবং ক্যারিয়ার ফোরামের আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে টেকনিক্যাল এই পোস্টে কাজ করছি। আর অনুরণনের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আর এছাড়া ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইসাবের আমি ক্যাম্পাস কোঅর্ডিনেটর ছিলাম। এছাড়া আমি ক্যাম্পাসে সেই সময় যতই বিভিন্ন প্রোগ্রাম হয়েছে আমি সবগুলোর সাথে থাকতাম। এমনও হয়েছে আমি জিসিতে পড়ছি, বাট ক্যাম্পাসের সেই সময় যে আইপিএ প্রোগ্রাম হয়েছে সেখানেও আমি ছিলাম। তো এই জন্য অনেকে সেই সময় আমাকে মনে করতো যে আমি আইপিই তে পড়ি, বাট আমি চেষ্টা করছি যখন যেখানে কন্ট্রিবিউট করার সেখানে আমি করছি। আমাদের আরো প্রশ্ন এসেছে, একজন ইঞ্জিনিয়ারিং সাইডে জবে থাকাই ভালো নাকি অন্যান্য সাইডও এক্সপ্লোর করা উচিত? আপনার পার্সোনাল মতামত যদি একটু বলতেন। আচ্ছা, আমার এই দিকটা হচ্ছে কি, এটা খুব কন্ট্রাডিক্টরি একটা কোয়েশ্চেন। অনেকে চায় যে হ্যাঁ আমি আমার ফিল্ডেই থাকবো, অনেকে চায় না না আমি একটু ফিল্ডটা সুইচ করবো। এটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসে। অনেকে কিছুদিন জব করার পর মনে করে যে না আমি সাইডে থাকবো বা আমি সাইডে থাকবো না। এটা আসলে সম্পূর্ণ নিজের একটা সিদ্ধান্ত। যেমন আমি বলছি যে আজকে আমরা যে লাইভ করছি বা এখন অনেক বেশি যে এই যে বিভিন্ন অনলাইন সেমিনার হচ্ছে, আলটিমেটলি যারা পরিবর্তন হতে চাচ্ছে আমি বিশ্বাস করি তারা হয়ে যাবে। এবং সময় মানুষকে অনেক বেশি বাধ্য করে তার আলটিমেট গোলে পৌঁছানোর জন্য। আমরা যেটা করতে পারি তাদেরকে হয়তো কিছুটা হেল্প করছি বা গাইড করছি যে হ্যাঁ কিভাবে কি করা যেতে পারে, প্রিপারেশনটা কি নিলে সাকসেস হতে পারে। বাট আমি এই জিনিসটাই বিশ্বাস করি। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জব লাইফটাকে আপনি কিভাবে এনজয় করছেন, আর সেখানে আপনি বিভিন্ন রকমের মানুষের সাথে কাজ করছেন, তো সেরকম নতুন মানুষদের সাথে মেশা বা কাজ করা এগুলোর এক্সপিরিয়েন্স। আচ্ছা, ব্যাংকিং সেক্টরটা হচ্ছে একটা সার্ভিস সেক্টর, তো সেটা হচ্ছে সেবা খাত। তো মানুষকে সেবা দিয়ে যেতে হয়। বিভিন্ন ধরনের প্রবলেমস থাকে, ফিনান্সিয়াল ইরেগুলারিটিস থাকে, বা তাদের বিভিন্ন প্রবলেমে ফেস করতে হয় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। বিভিন্ন প্রবলেম থাকে, সেই জিনিসগুলো এখন বেসিক্যালি সলভ করে দেওয়া। কিছুদিন আহ, এখন যে বিভিন্ন সেক্টর আছে তো ব্যাংকের, তো যেটা হয় কর্পোরেট ডিভিশনে কাজ করে হচ্ছে বিপিটি যারা থাকে তারা লোন নিয়ে কাজ করে, বা আদার যে ব্রাঞ্চ বিজনেসের যে কাজগুলো তারা করে। এক সেক্টর থেকে কার্ডের, সেখানে ক্লায়েন্টের প্রবলেম দেখা হয়। আমি আপাতত কাস্টমারের সেই ট্রান্সফার বা আদার যে ফান্ড ট্রান্সফার ব্যাপারগুলো থাকে এগুলো একটু দেখছি আর কি। আমিও তো কেবল জয়েন করেছি, তো এই আর কি চলছে আর কি। একজন টেকনিক্যাল এন্ড মার্কেটিং অফিসারের দায়িত্বগুলো কি? টেকনিক্যাল অ্যান্ড মার্কেটিং, মার্কেটিং হচ্ছে প্রথমত আগে বেচা, টেকনিক্যাল হচ্ছে বেচার পরে সার্ভিসটা দেওয়া। সোজা বাংলা যদি বলতে হয় এটাই হবে। প্রথমত নিজের যে প্রোডাক্টটা তাকে নিয়ে দেখানো, মার্কেটিং, যে হ্যাঁ আমারটা ভালো, আপনি আমারটা ব্যবহার করতে পারেন। একদম জেনারেল যেভাবে একটা মানুষ সেল করে প্রোডাক্ট সেটাই। বাট এখানে আমরা একটু ভালো ল্যাঙ্গুয়েজে কথা বলি, ভালো পোশাক আশাক পরে যাই। ডিফারেন্সটা এতটুকুই, বাট আর ভালো কথা বলতে হয় আর কি। হ্যাঁ, আমরা বর্তমানে দেখলাম যে কিছুদিন আগে 38তম বিসিএস এর রেজাল্ট যখন দিল যে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ারদের ঢল নেমেছে। তো মানে ডাক্তার ইঞ্জিনিয়ারদের এই যে হঠাৎ করে সুইচ করার বিষয়টা, তো এই বিষয়ে আপনার কি মতামত? মানে এটা কেন হচ্ছে বা এটা হওয়া কি ঠিক হচ্ছে কিনা? না, আমি যেটা মনে করি যে এটা হবেই। আহ, আমাদের আসলে কিছু কিছু সেক্টরে একটু ইমব্যালেন্স আছে। তো ইমব্যালেন্সটা যতদিন থাকবে, আর এটা হবেই। আর সবচেয়ে ভালো কথা, আমি এটাকে পজিটিভলি দেখি। ভালো ছেলেপেলেরা চেষ্টা করতেছে ভালো জায়গায় যাবার। আর বিসিএস এমন একটা জায়গা সেখানে ডিরেক্ট পলিসি মেকাররা থাকে।
সো এই মেধাবী ছেলেগুলা যদি যায়, আমার তো আমি ভালোই দেখি, কারণ সবাই সব ডাক্তার ইঞ্জিনিয়ার থাকবে এত এটা মনে করার কারণ নাই। এবং আমি যদি দেশের বাইরেও দেখি, ইন্ডিয়ার কথা চিন্তা করি, আইআইটির অসংখ্য ছেলেপেলে এখন আইএএস পরীক্ষা দেয়। তো এতে কি আমি বলতে পারি যে শিক্ষা ব্যবস্থা ওদের ধ্বংস হয়ে যাচ্ছে বা ওদের সার্ভিস সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে? এটা বলার কোনো সুযোগ নাই। এটা হবে, ট্রানজিশন হবে, বিভিন্ন ইমব্যালেন্সের কারণেই হয়। যতদিন থাকবে হবে, আর না থাকলেও কিছুটা হয়েই যাবে। কারণ মানুষ আহ, কেন চাবে না, একটা মানুষ কেন চাবে না সে তার রাষ্ট্রের রিপ্রেজেন্ট করতে? এটা তো আমি খারাপ কিছু দেখি না, সবাই চেষ্টা করে। যারা হতে পারে, মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপর থাকে। আমি তো মনে করি এটা অনেক ভালো। আমি এটাকে কখনো নেগেটিভলি দেখি না। আমাদের দেখা যাচ্ছে যে প্রাইভেট কোম্পানিগুলোতে ইঞ্জিনিয়ারদের একটা ভালো স্যালারি পেতে মোটামুটি বেশ কয়েক বছর সময় লেগে যায়। তো সেই হিসাবে প্রাইভেট ব্যাংকগুলো কি মানে পাবলিকে নরমালি দেখা যাচ্ছে যে আমাদের অনেক বেশি সময় লাগে, আর প্রাইভেটে দেখা যাচ্ছে অল্প সময়ে পাচ্ছে। সেক্ষেত্রে মানে প্রাইভেট ভার্সেস পাবলিক এরকম যদি একটা অপশন বলা হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, প্রাইভেট বলতে কোম্পানির কথা বোঝানো হচ্ছে? প্রাইভেট কোম্পানিগুলোতে সরকারি চাকরি। আচ্ছা, প্রাইভেট কোম্পানিগুলোতে ইঞ্জিনিয়ারদের কিন্তু গ্রস স্যালারি যে এখন খুব বেশি দিয়ে জয়েন করাচ্ছে তা না। এবং আমি মনে করি সরকারিতে হচ্ছে কি ফ্যাসিলিটিস, যদি প্রিপারেশন নেওয়ার আগে আসলে একটা জিনিস থেকে, সাপোজ কাউকে তো আগে চেহারা পছন্দ হতে হয়, তারপর তার সাথে কথা বলতে মন চায়। ইনিশিয়াল একটা, ওই যে রানী এলিজাবেথ বলেছিল না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো এখন কথা হচ্ছে যে ওই ইমপ্রেশন একটা ক্রিয়েট করতে হয়, ইমপ্রেশন ক্রিয়েট হয় একটা জবের বিভিন্ন দিক দেখে, যে এটা সুযোগ সুবিধা কেমন, এখানে আমি এট দ্য এন্ড অফ দ্য টাকা পয়সা কেমন ইনকাম করতেছি, আমি আমার জব সিকিউরিটি কেমন। তো এই সবকিছু যখন একজন মানুষ কনসিডারে নিয়ে আসে, তখন তার কাছে মনে হয় যে গভর্নমেন্ট জবটা সিকিউর। এবং আলটিমেটলি করোনা তো আমাদের কিছুটা হলেও দেখাই দিছে যে কেন সিকিউর। তো এই জন্যই আসলে বেসিক্যালি মানুষ চায়, আর জব সিকিউরিটিটাই হচ্ছে আসলে মেইন। এখন আমরা ক্যাম্পাসে থেকে অনেকে চিন্তা করি যে, হ্যাঁ আমরা আমার সময় দেখতাম মানে সিও হব বিভিন্ন মাল্টি ন্যাশনালে, বাট মাল্টি ন্যাশনালই বা কয়টা আছে বাংলাদেশ, আর কয়জনই বা রিক্রুট করবে রুয়েটের? কম, তবে হবে, ভালো হবে। আমার আমার কথা হচ্ছে, যারা কিনা এই সিদ্ধান্ত একটা দ্বিধায় ভুগে যে আমি ইঞ্জিনিয়ারিং করছি, আমি কি বাইরে জব করব, আমার কি এটা ঠিক হবে, এই দ্বিধায় পড়ার কোনোই দরকার নাই। যদি মনে হয় যে না, আমার জন্য ইঞ্জিনিয়ারিংটা পারফেক্ট না, ওকে, আমার জন্য আদার অনেক কিছু খোলা আছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, এই ডিসিশনটা সম্পূর্ণ নিজের। যদি মনে হয় যে না, আমি বেসরকারিতে ভালো করব, ডেফিনেটলি বেসরকারিতে জয়েন করা উচিত। সেখানে ৫ বছর ১০ বছর যদি একটু সময় দেওয়া যায়, তাহলে অবভিয়াসলি আমি বিশ্বাস করি ক্যারিয়ার হবে। আর যে মানুষ নিজের সাথে সৎ থাকে তার সাথে ভালোই হবে, আমি বিশ্বাস করি। এখানে আমাদের আরো কিছু প্রশ্ন এসেছে। কম্পিটিটিভ কর্পোরেট ওয়ার্ল্ডের ব্যাপারে যদি কিছু বলতেন, একজন স্টুডেন্টকে টিকে থাকার জন্য ঠিক কতটা ফাইট করতে হবে? জব সেক্টরের অনেক দিক থাকে, হ্যাঁ। একটা হচ্ছে নিজেকে প্রমাণ করতে হবে, অনেক কিছু ট্যাকেল দিতে। আমি এই জন্যই কিছুক্ষণ আগে বলছি ক্লাবিং কেন দরকার। ক্লাবিং করলে কি অনেক জিনিস দেখা হয়ে যায়, মানুষকে কিভাবে মেনটেন করা। একটা অফিসে যখন আমরা বসি, তখন আমাদের আশেপাশে আরো ১০ জন লোক থাকে। ১০ জন লোকের মধ্যে ২ জন বা ৩ জন ৫ জন ভালো থাকে, বাকি ৪ জন আবার একটু থাকবে যে কিনা আপনাকে সহ্য করতে পারতেছে না, বা সামহাও একটু অসহযোগিতামূলক আচরণ করতেছে। তো এই যে হ্যান্ডেলিং ব্যাপারটা, সেটাই আসলে জব সেক্টরের কম্পিটিশন। কারণ আমার মতে এখানে যারা রুয়েটে আছে, এরা প্রতিটা ছেলেই মেধাবী। এরা একসময় স্কুল কলেজে অনেক ভালো রেজাল্ট করছে দেখে আজকে এখানে আছে। কিছু কিছু সময় ভুল সিদ্ধান্ত, নিজের প্রিপেয়ার না থাকায়, এই সকল কারণেই আসলে আমরা পিছিয়ে পড়ি, এছাড়া আর কোনো কিছুই না। তো জব সেক্টরের যেই কম্পিটিটিভনেস, সেটা আমার মতে একটা মিথ। এটা নিজেকে জাস্ট নিজের যে দায়িত্ব সেটা ভালোভাবে করতে পারলেই সেখানে আসলে নাই। আর নিজের কম্পিটিশন নিজের সাথেই থাকা উচিত। আমি কখনো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে জব সেক্টর কম্পিটিটর। আমি চিন্তা করতাম যে হ্যাঁ, আমাকে এই টাস্কটা দিছে, আমি অন্যদের চেয়ে বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করবো। এখানে একটা প্রশ্ন এসেছে, যেমন আপনি ক্লাস এন্ড সার্ভিস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন, তো এই ডিপার্টমেন্টগুলো একেবারে নতুন এবং আনকমন। তেমন একটি প্রশ্ন এসেছে যে নতুন বা আনকমন বিষয় থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য চাকরির ক্ষেত্রটা ঠিক ঠিক কতটা কঠিন? তাদেরকে কি ধরনের লক্ষ্য নিয়ে সামনে আগানো উচিত?
আচ্ছা, মানে নতুন ডিপার্টমেন্ট থেকে চাকরিতে জয়েন করার ক্ষেত্রে চ্যালেঞ্জেস গুলা কি এরকম কি? আচ্ছা, আমি বলি প্রাইভেট সেক্টরের রিক্রুটমেন্টটা বেসিক্যালি যেহেতু এখানে কোনো পরীক্ষা হয় না, সিম্পলি সিভি আমরা ড্রপ করি এবং দেন আমাদের ভাইবা নেয়। সো আমার এমপ্লয়ারের সাথে কানেক্ট করার সময় খুব কম। আমার 2 থেকে 3 মিনিট আমি হয়তো সেই কোম্পানির এমডি বা এইচআর হোয়াট এভার যার সাথেই হোক আমি মিট করতে পারবো। ওই 3 মিনিট 4 মিনিট আমার তাকে কথা বলে পটাতে হবে, সোজা বাংলায় এটাই। আমি প্রথম 2 মিনিটে এমন কিছু ভাবে কথা বলবো, এমন কিছু কথা বলবো যাতে সে আমার প্রতি আকৃষ্ট হয়। সেখানে সে সামহাও হয়তো দেখবে হ্যাঁ আমার সিজিপিএ কম, কিন্তু সে তখন যে দেখবে যে না ছেলেটা ভালোভাবে কথা বলে, ওয়েল ড্রেস, ভালোভাবে পোশাক আশাক করছে, না ঠিক আছে, আইডিয়া আছে। তাকে আমার কারণ তার কোম্পানিরও তো একটা কালচার থাকে। অনেকে বলে যে না আমি আমি যেরকম আমার রেজাল্ট আছে বাট আমার চেঞ্জের দরকার নেই, এটা একটা ভুল ধারণা। কারণ মানুষ, সে তো তার পরীক্ষা নিচ্ছে না, সে 2 মিনিট তার সাথে কথা বলবে ঠিকভাবে। তো ওই কথায় আমি যদি কাউকে তার মন ভোলাতে না পারি, দেন আলটিমেটলি প্রাইভেট জব পাওয়া আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের আরেকটি প্রশ্ন এসেছে জনাব নবীন শোভন শোয়েব ভাই করেছেন। জনাব নবীন শোভন গ্রাজুয়েশনের পর জব প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত সময়টা বেশ লম্বা হয়ে থাকে। এত দীর্ঘ সময় বিভিন্ন কারণে হতাশা চলে আসে স্বাভাবিক। এই সময়গুলোকে কিভাবে মোকাবেলা করেছেন? ধন্যবাদ। আচ্ছা, আমি বলে নিই যে শোয়েব আমার রুয়েট লাইফের অনেক ক্লোজ একটা জুনিয়র। আসলে জুনিয়র বলবো না, মানে আমিও ভাইয়ের মতোই ওকে দেখি, আমার ছোট ভাইয়ের মতো। আর লম্বা সময় আর সরকারি চাকরি বা যে কোনো চাকরি যখন প্রিপারেশন নেওয়া শুরু হয় এই সময়টা অনেক লম্বা। এবং স্বাভাবিকভাবেই কিছু সময় মনে হবে যে হয়তো আমাকে দিয়ে হবে না। বাট আমি এটা মানে সবাইকে বলতে পারি, কেউ যদি একটু ধৈর্য ধরে লেগে থাকতে পারে তাহলে সম্ভব। আর আমি আমার এই সময়টা আমি মাঝে মাঝে বই পড়তাম, কিছু ভালো মুভি দেখতাম, একটু নামাজ কালাম পড়তাম। তো এইসব করলে আসলে আমার আর আমি মোটামুটি আল্লাহর রহমতে আরেকটা জিনিস কি, আমি যেটা মনে করি যে কোনো প্রিপারেশন নেওয়ার শুরুতে যেটা আমি মোস্ট ইম্পর্টেন্ট, ফ্যামিলির সাথে কথা বলা। কারণ আমরা অনেক সময় অনেক কিছু করতে চাই যেটা আমরা আমাদের বাবা মার সাথে শেয়ার করি না। আমার ক্ষেত্রে যেটা আমি আমার বোনের সাথে অনেক শেয়ার করছি। আমার বোনও একজন বিসিএস ক্যাডার। তো আমি তাকে অনেক কিছু বলতাম যে আমি আসলে এইটা করতে চাই, এটা করতে চাই। তো সে আমাকে খুব ভালো গাইড করছে। তো ফ্যামিলির সাথে ওপেন থাকা খুবই দরকার। আমি মনে করি ফ্যামিলি যাকে সাপোর্ট দিবে তার পেছনে ঘুরে তাকানোর আর কোনো দরকার নাই। বাবা মার শুধু একটা কথা যে তুমি পারবা, এটাই একটা মহান, মানে কি যে কনফিডেন্স নিজের মধ্যে দিবে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং আমি বলে নেই যে আমি জব পেয়ে এখন মানে কোনো, আমি যে রিসেন্ট যে জবটা পাইছি সেখানে আমার কোনো তেমন রিয়াকশন ছিল না। কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমার বাবা খুব খুশি হয়েছেন। এবং তিনি আমাকে সেদিন আরেকটা কথা বলছেন যে এটা শেষ না, আরো দূরে যেতে হবে। তো আমি আসলে সেজন্যই বলি যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমত আগে বাবা মার সাথে শেয়ার করা যে হ্যাঁ বাবা আমি আসলে এটা এই জন্য চাচ্ছি। আমরা অনেক সময় হুট করে কিছু কিছু ছেলে পেলে দেখা যায় যে বলে যে ভাই বাসায় জানে না, মানতেছে না। কারণ সবার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড একরকম থাকে না, অনেকেরই প্রবলেম থাকে। তো জিনিসগুলো বাবা মার সাথে কথা বলা যে বাবা মা আমি এই জিনিসটা চাচ্ছি, এই জিনিসটা করার জন্য আমার এই এই জিনিসগুলো করা লাগবে বা এতদিন আমার একটু প্রিপারেশন নেওয়া লাগবে। আমি মনে করি এই জিনিসগুলো যখন ওপেন থাকে তারাও একটু মেন্টালি রিলিফ থাকে। নাহলে অনেকে আবার ভয় পেয়ে যায় যে হ্যাঁ আমার ছেলেটা তো জব করতেছে না, আহ বাসায় বসে আছে কি করতেছে। তবে হ্যাঁ, বাবা মা সায় দিল, আমি এটা করতে চাই, তাদেরকে আমি খুব বড় মুখ নিয়ে বললাম, কিন্তু এরপরে আমি দরজাটা লাগিয়ে ফেসবুকিং করলাম, তাহলে কিন্তু লাভ নাই। আলটিমেটলি আমি আগেই যেটা বলছি, নিজের সাথে সৎ থাকতে হবে। এই সততাই উপরে উঠায় নিয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কারণ তারা তো সবসময় দোয়া করছেই। তো হতাশার সুযোগ নাই। এই এই প্রিপারেশন যখন আসবে তখন হতাশার আসলে কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদের এই মানে ব্যাংকিং সেক্টরটাতে মানে এক্সট্রা কোনো সফটওয়্যার স্কিল বা এই জাতীয় কিছু কি থাকলে সেটার বেনিফিট আছে? বা যদি না, থেকে থাকে তাহলে কি কি সফটওয়্যার? না তেমন কোনো সফটওয়্যার স্কিলের প্রয়োজন নাই। আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা যা এতদিন বিভিন্ন সফটওয়্যার যা জানি, মোর দেন এনাফ। বাকিটা তারাই শিখিয়ে পড়িয়ে নিবে যে এখানে আর কিছু দরকার আছে কি নাই। কারণ এটা একটু ডিফারেন্ট জিনিস। এখানে আসলে জানার সফটওয়্যার হ্যান্ডেলিং এর কোনো বিষয় নেই।
এটা বেসিক্যালি আইটির কাজ হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আদার এই নেটওয়ার্কিং এই সাইডটা। আমাদের কাজ হলো যা সার্ভিস দেওয়া, এবং সার্ভিস দেওয়া কিভাবে দিতে হয় সেই জিনিসটা জানা, এর চেয়ে বেশি কিছু না। আমাদের অনুষ্ঠানটা শেষ পর্যায়ে চলে এসেছে, তো আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, আমি যেটা বলবো, আমি শেষে যেটা বলে দিতে চাই, যদি কেউ প্রিপারেশন যারা প্রাইভেট ব্যাংকের নিবেন, তারা হচ্ছে কাইন্ড অফ ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকের কোশ্চেন যারা এমটিএ অ্যাপ্লাই করবেন তাদের হচ্ছে আইবিএ কোশ্চেন করে, তো ওই প্যাটার্ন সম্বন্ধে যাতে ধারণা থাকে। আর যারা গভর্নমেন্টের জন্য প্রিপেয়ার হবেন, আম, তারা হচ্ছে ম্যাথ আর ইংলিশ তো খুব ভালো প্রিপারেশন নিবেনই, তখন বাংলা সাধারণ জ্ঞান এবং কম্পিউটারের একটু নলেজ থাকতে হবে। সেটা না ভালো করলে অবশ্যই সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাশ করেই হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। আর যখন একবার প্রিপারেশন নেওয়া শুরু করছেন, হাল ছাড়া যাবে না, শেষটা দেখে ছাড়বেন, বাকিটা আল্লাহ ভরসা। আমাদের ফর্মাল পার্টটা এতটুকু ছিল, এখন আপনাকে কিছু ইনফর্মাল আমরা একটা সেগমেন্ট রেখেছি। আপনাকে 5টা শব্দ বলা হবে, সেই শব্দগুলো শুনে আপনার বলতে হবে যে আপনার মাইন্ডে প্রথমে কি আসে, কি শব্দটা আসে। আপনি শুরু করতে পারি? জি জি। আসছে। আরসিএফ, বন্ধুদের মিলন মেলা। ক্লাস ইঞ্জিনিয়ারিং জিসি। কালচারাল প্রোগ্রাম, নাটক। আমি নাটক করতাম, সেটাই আমার মনে পড়ে জিসির নাম। আর আমরা জানি আপনি 1-3 ভাইদের সাথে খুব বেশি ক্লোজ, তাহলে যদি 1-3 বলা হয় সেক্ষেত্রে। 1-3 ভাই। তারপরে যদি বলা হয় ক্যারিয়ার, গ্রোথ। ফ্যামিলি। ক্যারিয়ার, লাভ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা থ্যাংক করছি এই ইউ। অনুষ্ঠানটি সবার জন্য উপযোগী হবে। আমার রুয়েট ক্যারিয়ার ফোরামের সাথে এখন যারা কাজ করছেন বা আছেন, সবাইকে ভালোবাসা। ইনশাল্লাহ কখনো যদি ক্যাম্পাসে যাই সবার সাথে হয়তো দেখা হবে। এবং আমি শুধু এতটুকুই বলবো যে যারা কিনা ক্যারিয়ার ফোরামের সাথে এখন আছে, কাজ করছে, একদম ফিল ফ্রি। পরীক্ষার ওই 5টা দিন আসলে পড়লেই হয়, পাশাপাশি সিটিগুলো একটু ভালো দিলে রেজাল্টও ভালো থাকে। তো এটা মনে করার কোনো কারণ নাই যে ক্লাবের কারণে আমার রেজাল্ট খুব বেশি খারাপ হয়ে যাবে। আহ, আর নেগেটিভিটি থেকে একটু দূরে থাকলেই বেটার। আর সর্বশেষ, আজকে যিনি উপস্থাপক ছিলেন তাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। ভাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো এই ছিল আজকের প্রোগ্রাম, আশা করি সবার ভালো লেগেছে। আর যার যার যা প্রশ্ন ছিল আশা করি আপনারা তার উত্তর পেয়ে গিয়েছেন। এখন করোনাকালীন সময় শুধু একটা কথাই বলবো, স্টে হোম, স্টে সেফ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।